প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা আবারও হাজির হয়েছি আমাদের প্রতিনিয়ত ক্লাসের মতো করে। যদিও মাঝখানে কিছু সময় আমরা ক্লাস নিতে পারি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। ইনশাল্লাহ আমি আশা করতেছি আগামী দিনগুলোতে আমাদের ক্লাসগুলো রীতিমতো চলবে। আমাদের লাস্ট কতগুলো ক্লাসগুলোর মধ্যে টপিক ছিল পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, আমরা নাউন নিয়ে আলোচনা করেছি, আমরা ফাংশন অফ নাউন নিয়ে আলোচনা করেছি, আমরা আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স নিয়ে। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স আমরা ছোটোকাল থেকে এসএসসি কমপ্লিট করি, এসএসসি করি, ইভেন আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করি, বাট টেন্সটাকে আমরা আসলে এখনও ভালো করে আয়ত্ত করতে পারিনি। কারণ হচ্ছে আমরা রং প্রসেস বলবো না, আমরা যেভাবে টেন্সটা শিখি আসলে এই প্রসেস শেখার মেথড কিছু ভুল আছে আমাদের। আর আমাদের এলাকাতে যে শিক্ষকগুলো আমাদেরকে শেখায় টেন্সটাকে, আসলে টেন্সটাকে ওরা বই দেখে দেখে পড়িয়ে বই রুলসগুলো মুখস্থ করায় নেয়। তো এই টেন্সটাকে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি, ইভেন আয়ত্ত করে সেটাকে আমরা মাথায় রেখে বাকি জীবনটুকু সেটা অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারি। টেন্স এমন একটা গ্রামার যে আমরা যে কোনো গ্রামার যখন করতে যাই টেন্স বা আসলে গ্রামারটা আমরা করতে পারি না, বিকজ অফ টেন্সের সাথে বার্বের এক বিশাল এক রিলেশন। বার্বটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তাই বার্ব অর্থ হলো ক্রিয়া। তখন এই কাজটা যে আমরা করি সেটা কখন করি, কোন সময়ে করি, এর সময় হচ্ছে টেন্স। সো verb and tense a good relation. দুইটা খুব ভালো রিলেশন আছে দুইটার মধ্যে। সো আমরা টেন্স বলতে পারি যে গ্রামার একটা পুরো অংশ জুড়ে টেন্স আছে। এই টেন্সটা আসলে ভালো করে না করতে পারলে আমরা যখন স্পিকিং শিখবো বা ইংলিশে কথা বলবো বা যে কোনো ভাষায় আমরা কথা বলি না কেন, আসলে প্রত্যেকটা ভাষারই কিন্তু ওই টেন্সটা থাকে। কারণ আমি কথাটাকে এখন বলতেছি কোন সময়, বা আমরা বর্তমানে কথাটা বলতেছি না আগে বলেছি না ভবিষ্যতে বলবো। সো টেন্সটা প্রত্যেক ভাষা গুরুত্বপূর্ণ। আমরা কথা না বলিয়ে চলো আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। টেন্স, টেন্স অর্থ হচ্ছে কাল। তো সেটা হচ্ছে কিসের কাল? ক্রিয়ার কাল। টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে এই ক্রিয়াটা হচ্ছে ভার্ব। সো এই টেন্স আর ভার্ব খুব একটা রিলেশন। আমরা এই একটু বড় বিষয়টা প্রপারলি বুঝতে পারবো যে টেন্স অর্থ হলো কাল। কোন কাল? সেটা হচ্ছে ক্রিয়ার কাল। দ্যাট মিনস ক্রিয়াটা কখন সংঘটিত হয়েছে সেটা হচ্ছে টেন্স। যে আমি যখন পড়াচ্ছি সেটা টেন্স, আমি আগে পড়িয়েছি সেটাও টেন্স, আমি আগামীকাল পড়াবো সেটাও টেন্স। তো তিনটে টেন্স। আমরা যে কোনো একটা কথাকে আমরা তিনভাবে বলতে পারি। সেটা হচ্ছে কি, আমরা কাজটা এখন করতেছি, কাজটা গতকাল করেছি, ইভেন কাজটা আমরা আগামীকাল করবো। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে টেন্স হচ্ছে তিন প্রকার। সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স হচ্ছে তিন প্রকার। কি প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে ফার্স্ট টেন্স হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স হচ্ছে কয় প্রকার? টেন্স হচ্ছে তিন প্রকার। কি প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আবার এখানে প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ফর্ম আছে। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের চারটা ফর্ম আছে, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট চারটা ফর্ম আছে, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট চারটা ফর্ম আছে। সো যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট চারটা ফর্ম সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দুটো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তৃতীয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্স কয় ভাগে ভাগ করা হচ্ছে? চার ভাগে। কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেমভাবে ফার্স্ট এবং ফিউচারকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখানে ওই নামগুলো একই থাকবে, জাস্ট প্রেজেন্ট ফার্স্ট ফিউচারটা চেঞ্জ হবে।
স্টুডেন্ট দেখো, প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা যেটা বললাম, প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম সেম ওয়েতে আমরা ফার্স্ট ইনডিফিনিট বলতে পারি, সেম ওয়েতে আমরা ফিউচার ইনডিফিনিট বলতে পারি। জাস্ট আমাদের চেঞ্জ হবে জাস্ট এটুকু, প্রেজেন্ট বাদ দিয়ে আমরা সেটাকে ফার্স্ট বলবো, ফার্স্ট বলবো। একই একটু কিছুক্ষণ আগে যেটা আমরা প্রেজেন্ট দিয়ে পড়ছি, এখন জাস্ট সেটা ফার্স্ট দিয়ে পড়বো, বাকি সব একই থাকবে। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা চেঞ্জ কি করলাম? আমরা কিছুক্ষণ আগে যে পড়াটাকে প্রেজেন্ট দিয়ে পড়লাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন সেই বিষয়টাকে আমরা ফার্স্ট দিয়ে পড়তেছি, যে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা এইটাকে ফার্স্টটাকে চেঞ্জ করে ফিউচার দিয়ে পড়বো। ফিউচার সেম, সব কিছু একরকম আছে, জাস্ট ফিউচারটা চেঞ্জ করছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা দেখলাম যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। আমরা যেটাকে বর্তমানে কোনো কাজ করতে, যেমন আমি এখন পড়াচ্ছি, সেটা প্রেজেন্ট, আমি আগে পড়িয়েছি ফার্স্ট, আমি আগামীকালকে পড়ে সেটা ফিউচার। আর প্রত্যেকটা ফর্মকে চার ভাগে ভাগ করেছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসলে আমরা যে মূল বিষয়টার জন্য আমরা টেন্স ক্লাসটা নিচ্ছি, সেই মূল বিষয়টা, যে টেন্সটাকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি, অথবা টেন্সটা আমার কীভাবে কাজে লাগে। আমরা যখন ন্যারেশন করব, তখন আমাদের টেন্সটা খুবই কাজে লাগে। যেরকম যখন আমরা ন্যারেশনটা করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করি, সেটা হোক সেন্টেন্স ন্যারেশন, হোক প্যাসেজ ন্যারেশন। সো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় আমরা ডিরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ইনডিরেক্ট করার সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, আর ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ওই জায়গাটা খুব ইফেক্টিভ। আজকে আমি সকালে বেসে কলেজের স্টুডেন্ট পড়াইছিলাম, তাকে ন্যারেশন করাচ্ছিলাম, তখন এই বিষয়টা খুব কাজে লাগতেছিল। বা যারা এই স্ট্রাকচারগুলো ভালো করে মেমোরাইজ করতে না পারছে, তারা আসলে এই ক্লাসটা তেমন একটা বুঝতে পারে নাই। সো আমাকে টেন্সটাকে এমনভাবে আয়ত্ত করতে হবে যেটা আমাকে কাজে লাগাইতে পারি আমি। আর ঠিক ওইটার জন্যই কিন্তু আমাদের কাছে ক্লাস নেওয়া। এতক্ষণ আমরা যেটুকু করলাম সেটা আমাদের ফর্মালিটি, টেস্ট নিয়ে বেসিক আলোচনা করলাম। আমরা যেটার জন্য ক্লাসটা নিচ্ছি, এইটা এখন আমরা আসি। আমাদের টিচার আমাদেরকে যে বিষয়টা পড়ায়, টেন্সটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, আমাদেরকে এইটাই পড়ায়। প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের কি পড়ায়, আমাদের বইতে যেটা লেখা আছে, সাবজেক্ট প্লাস বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা পড়ায়। ফার্স্ট ইনডিফিনিট কি পড়া আমাদেরকে, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, আমাদেরকে এটাই পড়ায়। প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি1 এটা পড়া, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমাদের দেখো তো, আমাদের এখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, দুই জায়গায় সাবজেক্ট আছে, দুই জায়গায় অবজেক্ট আছে। আমরা যখন স্ট্রাকচারটা এইভাবে শিখি, সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, তখন আমাদের গুরুত্বটা কিন্তু সাবজেক্ট অবজেক্টে চলে যায়। সাবজেক্ট অবজেক্টে সব টেন্সই থাকে, আমাদের গুরুত্বর জায়গাটা কোথায়? গুরুত্ব জায়গাটা হচ্ছে আমাদেরকে বি1 বি2। আমরা এই তো সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় পাচ্ছি, এইটা আমাদের এইটা তো গুরুত্ব দিয়ে পড়া তো মানে হয় না। আমার গুরুত্বটা দিতে হবে কোথায়? ভার্ব চেঞ্জ হচ্ছে, এখানে বি1, এখানে বি2, ভার্বের যে পরিবর্তন। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় বা বি1 হয়, প্রেজেন্ট ইনডিফিনিট,
আর যদি ফার্স্ট টেন্স হয় B2 তখন ফার্স্ট ফর্মটা হবে। আমাদের গুরুত্ব দিতে হবে এটা, মানে বার্বের পরিবর্তন। টেন্সটা মূলত হচ্ছে কি বার্বের যে পরিবর্তনটা। আর আমরা এই B1 বির মধ্যে আমাদের টিচার সীমাবদ্ধ। আমাদেরকে পড়া হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট শেষ। আর ফার্স্ট টেন্সের পড়া হচ্ছে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট শেষ। কিন্তু এইটার ভিত্তিতে আরো অনেক কিছু আছে, অনেক কিছু লুকিয়ে আছে, বা এই বিষয়টাকে আমরা আরো প্রপারলি আরো ভালো করে পড়তে পারি, ওনাদের শিখায় না, কারণ সে ওনারাই ভালো জানে। আসলে আজকে আমরা ওই বিষয়টা শিখি, যেভাবে আমরা টেন্সটাকে প্রপারলি শিখতে পারবো, ভালো করে মাথায় ধারণ করে রাখতে পারবো, যেটা আমাকে বেনিফিট দিবে, ওইভাবে টেন্সটা শিখবো। Am is are, have has, do does B1। স্টুডেন্ট, তোমরা অনেকেই জানো অথবা অনেকে আজকে নতুন শিখতেছ, বিশেষ আমাদের গ্রাম অঞ্চলের স্টুডেন্টরা, তারা এগুলো নতুন শিখবে, অথবা শহরে যারা পড়ে তারা হয়তো একটু কিছু ধারণা আগ থেকে পাচ্ছে। খেয়াল করো, আমাদের টিচার আমাদেরকে শেখায় কি সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, আমরা ঠিক ওটাই শিখি। কিন্তু আসলে এটাকে কি বলা হয়, তারা প্রেজেন্ট ইনডিফিনিট বলে। তো প্রেজেন্ট ইনডিফিনিটটাকে যে আরো একটু বিশাল ডিপ আছে, আর একটু বিশালতা আছে, বা একটু প্রপারলি শেখা যায়, সে ওনারা শেখাচ্ছে না। আমরা কি বলছি খেয়াল করো, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ B1। কোন সেন্টেন্সের মধ্যে যদি এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ B1 মানে ভার্ব ফ্রেজের ফর্ম যদি কোন সেন্টেন্স থাকে, আমরা এইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমরা শুধুমাত্র B1 কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো না, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ এবং B1 এই সবগুলোর মধ্যে সবগুলো ভার্বের যখন একটা ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে, আমরা সেই সেন্টেন্সকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধুমাত্র কখনোই আমরা B1 কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো না। এটা আমাদের মধ্যে একটা বিষয়। এখন এই কথা বলার পরে কিছু স্টুডেন্ট মনে করবে, স্যার এটা কিভাবে সম্ভব? এম ইজ মানে তো কন্টিনিউয়াস, হ্যাভ হ্যাজ মানে তো প্রেজেন্ট পারফেক্ট, সো এটা কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, আসলে এটাই সম্ভব, এটাই তোমাদের ভুল ধারণা, আর এটাই তোমরা ভুল শিখে আসছো বলেই তোমরা দিন পড়ার পরও টেন্সটাকে প্রপারলি আয়ত্ত করতে পারতেছো না। যদি তোমরা এটাকে ভালো প্রপারলি শিখতে পারতা, এই কথাটা বলতে না। যেমন আমি যেখানে বলছি এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ B1 প্রেজেন্ট ইনডিফিনিট, সেখানে একটা স্টুডেন্ট বলতে, স্যার এম ইজ আর তো ইনডিফিনিট হতে পারে না, এম ইজ মানে কন্টিনিউয়াস, কিন্তু কখনোই না, এম ইজ আর কখনো কন্টিনিউয়াস হতে পারে না। এখন সে আমাকে বলবে, স্যার এম ইজ মানে তো কন্টিনিউয়াস, এম ইজ আর কখনো তো প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে না। সে আমাকে বলবে হ্যাভ হ্যাজ মানে তো পারফেক্ট। আমি শহর থেকে গ্রামে আসার পরে আমি কিছু জায়গায় ক্লাস নেওয়ার পরে, বা শহরে যখন কোথাও ক্লাস নিয়েছি, স্টুডেন্ট আমাকে এটাই বলে, স্যার এম ইজ আর কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এম ইজ আর তো কন্টিনিউয়াস, কিন্তু আবার হ্যাভ হ্যাজ মানে তো পারফেক্ট, এটা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট হয়? অবভিয়াসলি হয়, এম ইজ আর কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে না, যতক্ষণ না, একটু পরে বলতেছি, হ্যাভ হ্যাজ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট, ততক্ষণ প্রেজেন্ট পারফেক্ট হবে না যতক্ষণ না এর সাথে কিছু একটা থাকবে, আমরা পরে বলতেছি। চলো বোর্ডে আমরা বিষয়টা দেখি। আমরা বুঝলাম যে এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ B1 সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আমাদের যে ধারণা আমরা এম ইজ আর মানে কন্টিনিউয়াস বলে ফেলি, কিন্তু কখনোই না, এম ইজ আর কখনো কন্টিনিউয়াস হতে পারে না। এম ইজ আর অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট, আর এম ইজ আর এর সাথে যদি বার প্লাস আইএনজি থাকে, বার প্লাস আইএনজি মানে এম ইজ আর পরে একটা ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, ওই মেইন ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন তাকে কন্টিনিউয়াস বলবো। যতক্ষণ না এটা সেন্টেন্সে এম ইজ আর এর পরে বার সাথে আইএনজি আসতেছে, তখন সে কন্টিনিউয়াস বলা যাবে না। আমরা এই জায়গাটাকে ভুল শিখি।
আমরা মনে করি আমরা যখন স্ট্রাকচারটা আমাদেরকে পড়ায় স্যাররা যে এম ইজার প্লাস সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আমাদের গুরুত্বটা শুধুমাত্র এম ইজারে চলে যাচ্ছে। তো এম ইজার পরে ভার্ব সাথে আইএনজি আছে সেটা মাথায় রাখি না, এই জন্য আমরা মনে করি যে এম ইজার মানে কন্টিনিউয়াস, কিন্তু কখনোই হতে পারে না। এম ইজার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হলে অবভিয়াসলি এম ইজার সাথে একটা মেন ভার্ব দিয়ে আইএনজি থাকতে হবে। এম ইজার ইনডিফিনিট, এম ইজার প্লাস ভার্ব সাথে আইএনজি, তো এম ইজার সাথে অন্য একটা ভার্ব থাকবে, মেন ভার্ব আসবে, এম ইজারের সাথে পরে একটা মেন ভার্ব আসবে তার সাথে আইএনজি থাকবে, তখন সেটা আমরা কন্টিনিউয়াস বলবো। আমরা অবভিয়াসলি প্রত্যেকটা টেন্সের এক্সাম্পল দেখবো, জাস্ট আমরা এখন স্ট্রাকচারটা পড়া যাচ্ছি। এরপর আসি, এটা গেল যে এম ইজার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, এম ইজার প্লাস ভার্ব সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা এরপর আসো হ্যাভ হ্যাজ। স্যার হ্যাভ হ্যাজ মানে তো পারফেক্ট, আপনারা যে বলেন হ্যাভ হ্যাজ মানে হচ্ছে ইনডিফিনিট, এটা কখনো হতে পারে না। অবভিয়াসলি হতে পারে, তুমি ভুলের মধ্যে আছো, এখনো সময় আছে, তুমি সঠিক তথ্য প্রপার স্টাডিটা করো, যখন তোমার ভুল ধারণা থাকবে না। এম হ্যাভ হ্যাজ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু হ্যাভ হ্যাজ এর সাথে যদি একটা ভার্বের বৃত্তি থাকে, মানে হ্যাভ হ্যাজ এরপর যদি ভার্বের বৃত্তি ফর্ম মানে ভার্বের একটা বৃত্তি ফর্ম অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল একটা ফর্ম থাকে, আবারও বলি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট যদি হ্যাভ হ্যাজের সাথে বা হ্যাভ হ্যাজের পরে একটা মেন ভার্বের বি3 ফর্মটা আসে বা মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আসে, তখনই কেবল সেটা পারবেন। যতক্ষণ না হ্যাভ হ্যাজের সাথে বি3 ফর্ম আসতেছে ততক্ষণ যেটাকে কখনো বলা যাবে না প্রেজেন্ট পারফেক্ট। আমরা কি শিখলাম? হ্যাভ হ্যাজ অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু হ্যাভ হ্যাজ প্লাস বি3, হ্যাভ হ্যাজ প্লাস বি3 যখন আসবে তখনই শুধুমাত্র সেটা পারফেক্ট হবে। যতক্ষণ না বি3 আসতেছে ততক্ষণ সেটা আমরা পারফেক্ট বলতে পারি না, সেটা কখনোই নয়। এরপর আসো, এখন দেখো আমরা তিনটা টেন্স শিখলাম, সেটা হচ্ছে এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ, বি ওয়ান। এটা পুরোটাই যদি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর যদি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার সাথে হ্যাভ হ্যাজ, শুধু হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, আমি আবারও বলতেছি। আর যদি হ্যাভ হ্যাজ প্লাস বি3 আসে তখন বলবো আমরাকে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর এবারে এই হ্যাভ হ্যাজ এর মাঝখানে বিন, হ্যাভ হ্যাজ এর মাঝখানে বিন এবং শেষে ভার্বের সাথে আইএনজি। হ্যাভ হ্যাজ, শুধু হ্যাভ হ্যাজ অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং হ্যাভ হ্যাজ প্লাস বি3 মানে হ্যাভ হ্যাজের পরে যদি ভার্বের বি3 ফর্ম আসে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যদি হ্যাভ হ্যাজের পরে বি3 না এসে একটা বিন আসে এবং এই বিনের পরে মেন ভার্ব একটা মেন ভার্বের সাথে আইএনজি আসে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্টুডেন্টরা, আমার বিশ্বাস আজকে আমরা নতুন কিছু টেন্সটাকে নতুনভাবে শিখতে পারলাম বা শিখতে পারতেছি। যে এই টেন্সটা খেয়াল করো, আমরা সারা জীবন টেন্স পড়ি কিন্তু টেন্সটা আসলে আমরা বুঝতে পারি না, অথবা টেন্সটা প্রপার নলেজটা নিতে পারি না, আর সারা জীবন পড়ার টেন্সটা মাথায় রাখতে পারি না। কিন্তু আসলে টেন্সটা অনেক সহজে তুমি সেটা শিখতে পারবে, অনেক সহজে মাথায় রাখতে পারবে, অনেক সহজে কাজে লাগাতে পারবে। আমি আবার রিপিট করতেছি, যদি এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ডু ডাজ, বি ওয়ান থাকে অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এম ইজ আর সাথে ভার্ব প্লাস আইএনজি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি হ্যাভ হ্যাজ প্লাস বি3 থাকে প্রেজেন্ট পারফেক্ট। আর হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্ব আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট আমরা এইটুকু শিখলাম। আবার দেখো
এটা তো স্ট্রাকচার না, এগুলো সবগুলোর শেষে সাবজেক্ট থাকবে, সবগুলোর শুরুতে সাবজেক্ট থাকবে, সবগুলোর শেষে অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে কিসের? বার্ফের পরিবর্তন হচ্ছে। জাস্ট আমি যদি এইটুকু মনে রাখি বার্ফ কখন কোনটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমি টাস্কটাকে বুঝতে পারবো। সাবজেক্ট অবজেক্ট সবগুলোর মধ্যেই থাকবে, সানডে শুরুতে সাবজেক্ট থাকে, শেষে অবজেক্ট থাকে। এটা তো কমন বিষয়, কমন বিষয় আপনি এত মাথামাতির কোনো মানে হয় না। জাস্ট আমার যেটা মনে রাখার বিষয়, যেটা মেমোরাইজের বিষয়, যেটা রিমেম্বারের বিষয়, সেটা হচ্ছে আমার বার্ফের পরিবর্তন। সেটা হচ্ছে এই অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, ডু ডাজ, বিয়ন্ড, প্রেজেন্ট ইনডেফিনিট। অ্যামিজার সাথে বার্ফ সাথে আইএনজি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি হ্যাভ হ্যাজ প্লাস বিতে থাকে প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস বার্ফ সাথে আইএনজি, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আমার বিশ্বাস তোমরা খুব সহজে এই বিষয়টাকে বুঝতে পারছো। তোমরা যদি কেউ যদি ফার্স্ট টাইম যেটা না বুঝো, তোমরা যদি এটাকে বারবার দেখতে থাকো বা দুই একবার দেখো বা একটু টেনে টেনে দেখো, বারবার একটু দেখো, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে।